17 দিন 18 দিন পরে ছুঁচ ফুটিয়ে ফুটিয়ে সারা দেহে সমস্ত রক্ত একেবারে মানে চারিদিকে কত পরীক্ষা যে করেছে, জ্বর আর কমে না। যখন শেষ লেখা লিখে নিচ্ছে যে মৃত্যু একেবারে অবসম্ভাবী, তখন সেই দিন রাত্রে আমার বন্ধু ফোন করে বললো, তুই এক্ষুনি চলে আয়, আমি দেওঘরে যাব। আমি কেন রে? বলছে আমাকে লিখে নিয়েছে, আর বাঁচবে না প্রীতি। তখন আমি সেই এনআরএস হসপিটালে গেলাম, সে রাত্রে আমি ওখানেই কাটিয়েছিলাম। আর ও সেই রাত্রে কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরে সিসি দাদার কাছে ভোরবেলা নিবেদন করলেন। গিয়ে ডক্টর স্বপন বিশ্বাসদা ছিলেন, বললেন এই পরিস্থিতি, বলছেন কিচ্ছু হবে না, কোনো ভয় নেই, বাড়ি যাও। বাড়ি গিয়ে শিউলি পাতার রস একটা সঙ্গে কি একটা বলেছিলেন, সেইটা বেটে 3 দিন খাওয়াবে, 3 বার করে। ডাক্তাররা মানা করতে পারে কিন্তু খাওয়াবে। বাড়ি এসে সঙ্গে সঙ্গে ট্রেন ধরে বিকালে ফোন করে জানালো এখান থেকে শিউলি পাতার রস আমার স্ত্রী বেটে পাঠালো। সেই 3 দিনের 1 দিন খাওয়ানোর পরে তার জ্বরটা আস্তে আস্তে শরীর থেকে চলে গেল। 3 দিনের দিন ডাক্তার বলছে এখন মিরাকেল, আপনারা কি ওষুধ খাওয়াচ্ছেন এখানে তাকে যে এই রোগী বেঁচে গেল। 21 দিনের দিন তাকে ডিসচার্জ করলো। বলুন কোথাকার কি মেডিকেল সায়েন্স, কোথাকার কোন জগৎ, দেখছেন শ্রী ঠাকুর। আচ্ছা যদি তিনি তো আমাদের নিত্য আনন্দ দিয়ে যাচ্ছেন। এবার এই জাস্ট কনফারেন্স থেকে এলাম, এবার একটা পারিবারিক আনন্দের কথা বলি। তিনি বলছে যে আমরা তো সবাই খুব অসুখে ভোগ করছি, সেই অসুখ তো ছাড়ানোর কোনো উপায় নেই। বলছে আপনি জানেন আমি এটা বুঝে ঠিক করেছি যে আমার তো 3টে ছেলে, তা আমি এবার এই 3টে ছেলেকে ওই 3টে ভাষার 3টে মেয়ে নিয়ে আসবো। কোনোটা কেরালা থেকে, কোনোটা বা গুজরাট থেকে, আবার কোনোটা বা উড়িষ্যা থেকে। এখানে আসবে, বৌমারা বৌমাদের মতো নিজেদের ভাষায় যা ঝগড়া করে, গালমন্দ দেয়, যা পাশি তাই করবে। আমি আমার স্ত্রী আসবে, কিছুই বোঝে না, আর আমিও শুনবো আর ওই চুপ করে থাকবো। দেখেন তিনি কিন্তু সব জানেন। আমরা যে সংসার মাঝে সব থেকেও কত অসুখে আছি, এই অসুখের খবরও কিন্তু তিনি এবার এই কয়েকদিন আগেই দিলেন, 12 তারিখে কনফারেন্সে। আমরা সবাই মিলে সেই কথাই মাথায় রাখবো। আমরা সবাই পরিবেশের মধ্যে, পরিবারের মধ্যে আছি। শ্রী ঠাকুরও পরিবারের মধ্যে লীলা করে গেলেন। সবাই ভালো থাকবেন, সবাই আনন্দ থাকবেন। আমরা যেন সবাই বলতে পারি we are for the Lord and not for others, we are for the Lord and so for others. আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, আমি চোখ পেলাম চলে উঠলো রাঙা হয়ে, আমি চোখ পেলাম আকাশের পারে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে। আমার চেতনাকে জাগাতে হবে, আর চেতনাকে জাগাতে গেলে আচার্যকে সঙ্গ করতে হবে। পূজনীয় অবিন দাদা যে বার্তা, যে কাজের মধ্যে ফেলে দিচ্ছে, সেই কাজ আমাদের করতে হবে প্রতিদিন। সবাই ভালো থাকবেন। অশোকদা এই গৃহে সবাইকে এইভাবে যেন আনন্দ দিতে পারে। জয় গুরু বন্দে পুরুষোত্তম। জয় গুরু। সুজাতা ঠাকুরের দীক্ষাদাতা কর্মী খুব সংক্ষেপে খুব দরকারি কথা বললেন। পরম দয়ালের আনারোধের চালনে তার মঙ্গল প্রার্থনা করে এবার শ্রদ্ধা মণিলাল দার ইষ্ট প্রসঙ্গের পূর্বে একটি কীর্তন হবে ছোট করে। আমাদের কৌশিক ভাই চাকরি থেকে ওর আসতে একটু দেরি হয়েছে, ওরই কীর্তনটা করার কথা ছিল। এসতে কৌশিক ভাইকে বলবো একটু, কৌশিক সাহা একটু ছোট করে যাতে একটু কীর্তন করে।
হয়ে আছি আমি হারা, দয়াল তোমার হয়ে আছি আমি হারা। ওরে ওরে আমার সবার সাথী, ওরে ওরে আমার সবার সাথী, তুমি সব সারাতে দাও সারা, তুমি সব সারাতে দাও সারা, হয়ে আছি আমি হারা, দয়া তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা। তোমায় দেখে চোখে আমার দেখা ফুটেছে, দয়া তোমায় দেখে চোখে আমার দেখা ফুটেছে। ওই তোমার বাণী শুনে শুনতে পেয়েছে, তোমার বাণী
রামচন্দ্রের। এখন শুরু হচ্ছে পরম শ্রদ্ধ ঋত্বিক দেবতা শ্রী শ্রী ঠাকুরের অনুলেখক শ্রী মণিলাল চক্রবর্তী দ্বারা ইষ্ট প্রসঙ্গ। দাদার ইষ্ট প্রসঙ্গের পরে একটি ছোট্ট করে ছড়ার গান হবে সৎসঙ্গকে পরিপূর্ণতা দেওয়ার জন্য, তারপর ধ্বনি হবে। জয় গুরু। ঠাকুরের স্নেহের অনুলেখক পরম শ্রদ্ধ ঋত্বিক দেবতা শ্রী মণিলাল চক্রবর্তী দাদা। এই আমরা ঠাকুরের এখানে আছি। হ্যাঁ আমার যেন মনে হচ্ছিল বিরাট একটা সাত্বিক ভাব, ভক্তি ভাব আজ এখানে আমি এসে উপভোগ করলাম। ঠাকুর কথা বলার জন্য আমাকে এখানে ডাকা হয়েছে শব্দ অশোকরা। কয়েকদিন ধরে অনলাইনে আমার ওখানে বলতে হয়েছিল। আমি অবাক হয়ে যাই, বিস্ময় অভিভূত হয়ে যাই যে আমি কাকে দেখলাম, কার স্নেহ পেলাম, কার আদর পেলাম, কার যত্ন পেলাম, কার উৎসাহ পেলাম, কার প্রেরণা পেলাম। কে সেই দেবতা, কে সেই মানুষ, কে সেই সত্তা? যতই ভাবি, যতই চিন্তা করি তার কথা, রাত একটা দেড়টা দুটোর সময় উঠে যায়, ভাবি বুঝির সামনে চেষ্টা করে মরাচ্ছেন। পিতা, তোমার কৃপা যদি হয় তবেই তোমার কথা বলা সম্ভব। প্রার্থনা করি তোমার কৃপা, তোমার দয়া, তোমার আশীর্বাদের জন্য। আপনাদের সামনে আজকে আমি কতগুলি ঘটনার কথা বলবো যেগুলি আমি নিজে দেখেছি। আমি লম্বা বক্তৃতা দিতে আসিনি। আমি প্রাণের কথা, প্রাণের ভালোবাসা ঠাকুর যে দিয়ে গেলেন এই বিশ্ব ধরাতে, তার পরিবারের মধ্যে, সৎসঙ্গের মধ্যে, বিভিন্ন দেশে বিদেশে, উপমেয় দেশে, সকলের জন্য যে তিনি তা দিয়ে গেলেন, কি অমৃত বাণী, কি অমৃত তার চলন, কি অমৃত তার আচরণ। যতই ভাবি আর যতই দেখি, 20 বছরের সৎসঙ্গ করার আমার সৌভাগ্য হয়েছিল। আমি ঘটনা বলছি আপনাদের সামনে। শেষে ঠাকুর বাংলাতে আছেন, তিনি গেট দিয়ে বেরিয়েছেন, তার সাথে তামাকের সরঞ্জাম, জল, সরোজিনী মাছ, কেষ্টরা, নরিগোপাল চক্রবর্তী সকলেই যাচ্ছেন। গেট দিয়ে বেরিয়ে এসে যেখানে সমাধি মন্দির আছে তার একটু আগে ঠাকুর এখানে দিঘিরিয়া পাহাড়ের দিকে দেখে বসে আছেন, নীরবে একা একা, আর বলছেন যে তোমরা সমস্ত আমার কাছ থেকে দূরে সরে যাও। নরিদা, কেষ্টরা সকলে দূরে সরে আসবো। নরিদা তো আমার দিয়ে আসবেন। আমি তখন সবই দীক্ষা নিয়েছি, 3-4 দিন হয়, 1949-এ আইসি পড়ে গিয়েছিলাম। নরিদা যখন তামাক দিয়ে আসলো, আমি টক করে ঠাকুরের কাছে চলে গেলাম। এদিকে অনেক লোক দাঁড়ানো, আমি চলে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম, ঠাকুর আপনাকে কি বলে ডাকবো? প্রথম প্রশ্ন। ঠাকুর বললেন, তোর বাবার মতো। আমি বলেছিলাম, ঠাকুর তাই যেন ডাকতে পারি, তাই যেন ভাবতে পারি। ঠাকুর আমাকে একটু ধমক দিয়ে উঠলেন, বললেন কি জানেন,
যেন বললি কেন? যেন বললি কেন তুই? আমি বলছি বাবার মতো, আমি বলছি আমি যেন তাই করতে পারি। যেন বললি কেন? নিঃসংশয় হোক, নিঃসংশয়। তিনি কে? গরিবের শাস্ত্রী, সংস্কৃত কলেজের প্রিন্সিপাল। লোকের অকারণ্য উৎসব চলছে। সৌভাগ্য ছিল ঠাকুর কাছে বসে বাণী লেখা। বর্ণিয়ার শাস্ত্রী আসছেন, বিরাট পণ্ডিত লোক, বিরাট বিশাল পণ্ডিত লোক। ঠাকুর বললেন, আপনি বিরাট পণ্ডিত লোক, আমার বইগুলি যদি আপনি একটু শুদ্ধ করে দেন খুব ভালো হয়। এই অমূল্য, আমার বইগুলি নিয়ে এসে দিত। অমূল্য বলতে শুনলাম পাবলিশিং হাউসের ইনচার্জ, প্রেসের ইনচার্জ। মাথায় পড়ে প্রায় 50 খানা বই অমূল্য দাস, সুদীপ দাস 60-70 খানা বই নিয়ে আসলেন ঠাকুরের কাছে পাড়ায়। এগুলি আপনি পড়বেন, শুদ্ধ করে দিবেন। তখন গরিনার শাস্ত্রী বললেন, ঠাকুর এগুলি মন্ত্র, আমার পক্ষে শুদ্ধ করার কিছু নাই, আমি শুদ্ধ করতে পারবো না। ঠাকুর বারে বারে উঠছেন, বারে বারে বসছেন, বারে বারে উঠছেন, বারে বারে বসছেন। গরম হাওয়া, এপ্রিল মাসের কনফারেন্স, এটা উৎসব, এটা উৎসব। ঠাকুর আপনি অস্থির উঠছেন কেন? আপনি বারে বারে উঠছেন বসছেন কেন? ঠাকুর বললেন, এত সমস্ত লোক আসছে বিভিন্ন জায়গা থেকে, কার কোথায় কি হচ্ছে না হচ্ছে সমস্ত যেন আমার মধ্যে ঢেউয়ের মতো এটা লাগছে। আমি অস্থির হয়ে কোথায় কি আছে, কিভাবে কি করতে হবে আমাকে সামাল দিতে হচ্ছে। গরিয়ার শাস্ত্রী বললেন, ঠাকুর আমি আপনি এখানে বসে আমার অনুভব করছি আপনার শরীর থেকে ইনফাইনাইট রেজ, অনন্ত আলোর রশ্মি বেরোচ্ছে বেরোচ্ছে বেরোচ্ছে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। ঠাকুর আই ফিল। এবং গরিনার শাস্ত্রী ঠাকুর সম্বন্ধে তার অভিজ্ঞতার কথা বলে গেছেন। আপনি দয়া করে এখানে যে ঘরে আসুন, একটা বাড়ি আছে সেই বাড়িতে আসেন, তা আপনি আবার আসবেন যখন সুবিধা হয়। আমার নিজের কানে শোনা, নিজের দেখা। লাল বাহাদুর শাস্ত্রী মহাশয় যেগুলো আমি দেখেছি সেগুলি বলছে আপনাদের বুক দিতে আসেনি। 1957-এ রেলওয়ের মন্ত্রী ছিলেন তিনি। সকালবেলা দেওঘরে এসে উপস্থিত। যে মানুষটা পেটে ফুটে মানুষটা, মুখটা চারটা মতো, তার সাথে ডিএলআর অনেক লোক আছে। রেল খুব বড় বড় অফিসার। পাড়ারে উনি ঢুকলেন, ঠাকুর কাছে গিয়ে বসতেন নিচে, কথাবার্তা বলছেন। বলতে বলতে ঠাকুর বললেন যে আমি আপনাকে একটা লাঠি দিতে পারি? লাল বাহাদুর শাস্ত্রী বললেন, লাঠি আমি কি করবো ঠাকুর? আমি তো অহিংসাপন্থী, আমার লাঠিটা কি দরকার নাই। তখন ঠাকুর বললেন, আর্যদের 3টা সিম্বল আছে। একটা হচ্ছে ব্যাজ মানে পৈতা, আর একটা হচ্ছে টিকি, আর একটা হচ্ছে লাঠি। এই 3টে হচ্ছে আর্যদের সিম্বল। দেখো লাঠি, আপনি তো আর্য, আমি দিয়ে আপনাকে দিতে চাই। হ্যাঁ হ্যাঁ তাহলে দেন, তাহলে দেন। নিখিল ঘোষদা ছিল, এই নিখিল একটা লাঠি নিয়ে আসো। নিখিলটা লাঠি নিয়ে আসলো। ঠাকুর বসে আছেন, ঠাকুর হাতে এইভাবে দিলেন। সেই লাঠিটা এই জায়গায় সোনার ব্যান্ড আছে। 1957 কথা বলছি, তখন সোনাটা অনেক কম, সোনার ব্যান্ড, স্টেইনলেস স্টিল, এরকম লাঠি। ঠাকুর লাঠিটা ধরলেন, দুটিটা দিলেন আপনি করে। ঠাকুর লাঠিটা ধরলেন, ধরে ঠাকুর চৌকিতে বসে আছেন এখানে, লাল বাহাদুর শাস্ত্রী এখানে বসা, হাঁটু গেড়ে বসে আছেন লাল বাহাদুর শাস্ত্রী।
হাত পেতে এমন করে হাত পেতে আসেন আর ঠাকুর গাছটা কপালে রাখছেন। আপনাদের কি বলবো, লাঠি আর ঠাকুর কপাল থেকে নামাচ্ছেন না, এটা মনে করছেন। অথচ 4-5 মিনিট তো বটেই, আমি চোখে দেখলাম লাল বাহাদুর শাস্ত্রী নীলম হয়েছিলেন, ধপাস করে বসে পড়লেন, বসে আমার হাত পেতে আসেন। তারপর ঠাকুর লাঠিটা দিলেন, দিয়ে বললেন এটা ব্যবহার করবেন, কাউকে দিবেন না, আর যেখানে যাবেন আর হারাবেন না, কাউকে দিবেন না, আর যেখানে যাবেন নিয়ে যাবেন। লাল বাহাদুর শাস্ত্রী খুব খুশি হলেন। ঠাকুর বললেন আমার বৈদ্যনাথ ধামে বহু তীর্থ যাত্রীরা আসে, বৈদ্যনাথ স্টেশনটা খুব ছোট, যোশী স্টেশনটা খুব ছোট, আপনি যদি একটু যোশী স্টেশনটা বাড়িয়ে দেন খুব ভালো হয়। লাল বাহাদুর শাস্ত্রী ইঙ্গিত করলেন, দিয়ে বসা ওইখানে, নো ডাউট। আমি তাকে শুনেছি, লকডাউন করে নিল। কিছুদিন পরে দেখি, কয়েক মাস পরেই দেখি যোশী স্টেশনটা বিরাট লম্বা হয়ে গেছে, বিশাল লম্বা হয়ে গেছে। আপনারা দেখবেন আগে এত লম্বা ছিল না। বললেন যখন কাশফলে গেলেন, আমরা কাছে বসা, আমাদের বিশুদাকে, আমাকে দেবীদাকে জিজ্ঞাসা করছে দেখো আমার লাঠিটা নিচে কিনা, আমার লাঠিটা নিচে কিনা, আমার লাঠিটা নিচে কিনা। আর আমাদের শাস্ত্রীর স্ত্রীর নাম হচ্ছে ললিতা দেবী। ললিতাকে নিচে কিনা দেখতো। আমার জন্য ভালো লাগে না লাল বাহাদুর শাস্ত্রী ইয়াতে যায়, কি বলে, কাশখণ্ডে যায়। আপনারা বিশ্বাস করেন, কাশখণ্ড গেলেও লাঠিটা ভুলে গেছে, বা যে কোনো কারণে হোক নেয়নি, ললিতা দেবীকেও নেয়নি। আর উনি খেতেন নিরামিষ, কোনো হোটেলে মাছ মাংস ছাড়ার উপায় ছিল না। ওখানে এমন একটা জায়গা রাখলো, খুব খারাপ জায়গায়, এনে হোক উনি মারা গেলেন, যে কোনো কারণে হোক। আমি যাচ্ছি সেটা দিকে যাচ্ছে না, তার মরদেহ নিয়ে আসছে দিল্লিতে, প্রসেশন করছে দিল্লি রাজদরবারে, হাজার হাজার লাখ লাখ লোক যাচ্ছে, সমস্ত পৃথিবীর থেকে তাবৎ লোকের সমস্ত প্রসেশন শোকবার্তা আরম্ভ করলো, পাড়াতে লাগলো। ঠাকুর পাড়াতে বসে আছেন, অন্তিমটা টিভিটা চালিয়ে দিলেন দৌড়ে। টিভির শব্দ হচ্ছে, দিল্লিতে এই হচ্ছে এই হচ্ছে। ঠাকুর অভাব হচ্ছে। আমি দেখলাম চোখের সামনে আমার ঠাকুরের 2-3 খানা রুমাল, আর্ধেক রুমাল আরো পাতলা, ঝরঝর করে ঠাকুরের চোখে জল পড়ছে, 3-4 খানা রুমাল ভিজে গেল। ঠাকুর বললেন ওই একটা ক্ষত্রিয় ছিল, তার খাদ্যবৃদ্ধির যে কত বড় হতে পারে। লাল বাহাদুর শাস্ত্রীকে দেখো, মন্ত্রীরা আজকাল কোটি কোটি টাকা নিজেদের ঘরে নেয়। ঠাকুর বললেন, পেপারে উঠেছিল লাল বাহাদুর শাস্ত্রীর লোন আছে, লোন, ধার আছে, ধার। এত ভালোবাসতেন লাল বাহাদুর শাস্ত্রী। একবার ক্রন্দন দেখেছিলাম, আরেকবার আমি ক্রন্দন দেখেছিলাম ঠাকুরের। কোথায়? ক্যানিডিয়ান প্রেসিডেন্ট যখন মারা যায়, অফওয়ালের দ্বারা যখন টিভি চালিয়ে দিয়েছিল, সেই জন্য ঠাকুরের ক্রন্দন দেখেছিলাম। যার ব্যথা, যার হৃদয়ের ব্যথা, বিশ্ব জোড়া তার ব্যথা, তিনি শুধু বাঙালির জন্য নয়, বিহারির জন্য নয়। বিনয়ানন্দ ঝা বিহারের চিফ মিনিস্টার, কৃষ্ণবল্লভ রায় হচ্ছেন গভর্নর, তারপর রিজাইন দিচ্ছেন। বিনয়ানন্দ ঝা কৃষ্ণবল্লভ রায়কে নিয়ে ঠাকুর কাছে আসছেন। আমি কাছে বসা, ঠাকুরের জ্ঞান ঠাকুর